স্মার্ট বাংলাদেশ গড়তে পাশে থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। অটুট থাকবে বন্ধুত্ব জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে যৌথ বিবৃতি। শত্রুতা কাটিয়ে বেইজিংয়ের সাথে সুসম্পর্ক চান বাইডেন। শিগগিরই শি জিনপিংয়ের সাথে বৈঠকের আশা। চীনের প্রতিবেশী ভিয়েতনাম সফর। দুই নেতাকে এডিসি হারুনের নির্যাতনের ঘটনা নিয়ে ডিএমপি কমিশনারের সাথে ছাত্রলীগের বৈঠক। দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে অটল আহতরা। নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে কিছু কোম্পানি, বলেছেন বিসিসিআই সভাপতি। অদৃশ্য হাতের কারসাজি দেখছেন ভোক্তা অধিকারের ডিজি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভূ রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ফ্রান্সের প্রেসিডেন্টের। এছাড়া স্মার্ট বাংলাদেশ করতে বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান ইমানুয়েল ম্যাক্রো। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে ফ্রান্স। ভূ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের সার্বভৌম নীতি প্রণয়নকে সম্মান ও সমর্থন জানিয়েছে ফ্রান্স। অটুট থাকবে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এসব কথা জানান দুই শীর্ষ নেতা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সফরের দ্বিতীয় দিন সোয়া 10টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। টাইগার গেটে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। পরে দুই শীর্ষ নেতার মধ্যে হয় একান্ত বৈঠক। 8 ঘণ্টার এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপস্থিতিতে হয় দুই দেশের প্রতিনিধি বৈঠক। দুই নেতার উপস্থিতিতে বঙ্গবন্ধু 2 আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনের সহযোগিতায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এবং এয়ারবাস ডিফেন্স ও স্পেসের মধ্যে একটি লেটার অফ ইন্টেন্ট ও শহর উন্নয়ন ও অবকাঠামো খাতে ঋণ সহায়তা চুক্তি হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফ্রান্স এবং বাংলাদেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশের পাশে থাকার কথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ফ্রান্স বাংলাদেশের নীতি প্রণয়নের সার্বভৌমত্বকে সম্মান ও সমর্থন জানিয়ে বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা উভয়ই আশাবাদী। বিগত 1.5 দশক ধরে বাংলাদেশে চলমান সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা, উন্নয়ন এবং সুশাসন এই নতুন সম্পর্কের মূল ভিত্তি। ফ্রান্স সরকার বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে সন্তোষী প্রকাশ করেছেন। Il est ainsi plus que jamais de notre responsabilité de continuer à construire des partenariats avec nos amis de longue date et de proposer des alternatives durables. C'est le chemin que nous voulons emprunter avec le Bangladesh. Vous avez montré à de nombreuses reprises votre exceptionnel engagement pour la paix. Je veux saluer d'ailleurs l'engagement de vos troupes à travers le monde aux opérations de maintien de la paix des Nations Unies, en particulier. এর আগে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সেখানে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর 2 দিনের সফর শেষে দুপুরে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। চীনের সাথে শত্রুভাবাপন্ন মনোভাব থেকে সরে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, বেইজিংয়ের সাথে স্নায়ুযুদ্ধ নেই ওয়াশিংটনের। চীনের প্রতিবেশী ভিয়েতনাম সফরে গিয়ে সম্পর্ক উন্নয়ন চেষ্টার এই ইঙ্গিত দিলেন বাইডেন। এক্ষেত্রে ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক ভুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নজির টেনেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সময় পাল্টেছে। 5 দশক আগের তুলনায় ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সম্পর্ক অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বন্ধুত্বপূর্ণ। বাণিজ্য, নিরাপত্তা ও অধিকারকে আমলে নিয়ে বিশ্বের বৃহৎ 2 পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের দূরত্ব মেটানোর উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সদ্য সমাপ্ত G20 সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে অপ্রত্যাশিত বৈঠক করেছেন বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকটি বাইডেনের ভারত সফরের আগে তৈরি করা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল না। সম্পর্ক স্বাভাবিক করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে শিগগিরই সরাসরি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন বাইডেন।
সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে চলতি মাসেই সরকার পতনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়েছেন বিরোধী নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক আলোচনায় বিরোধী নেতারা অভিযোগ করেন, ভিন্নমত সহ্য না করা আওয়ামী লীগের পুরনো রোগ। যারা গণতন্ত্র বিশ্বাস করে না, সমালোচনা সহ্য করে না, অন্যের অস্তিত্বে বিশ্বাস করে না, তারাই আওয়ামী লীগ। সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি ফিরিয়ে আনা হবে বলে জানান বিরোধী নেতারা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার কর্মসূচি চলছে জানিয়ে নেতারা বলেন, রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। তারা অভিযোগ করেন, আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতেই নানা ইস্যু তৈরি করছে সরকার। সেই সাথে বিরোধী নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় দ্রুত রায় দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। এডিসি হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করছেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। বেলা 12টার সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ডিএমপি কার্যালয়ে প্রবেশ করেন। প্রায় 2 ঘণ্টা ধরে চলছে এই বৈঠক। বৈঠকের পর এ বিষয়ে কথা বলবেন ছাত্রলীগের নেতারা। গত শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় 2 নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে মারধরের ঘটনা ঘটে। রমনা জোনের সাবেক এডিসি হারুনা রশিদ এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ। পরে তাকে রমনা জোন থেকে বদলি করা হয় এপিবিএনে। এই ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বাজারে সিন্ডিকেট থাকার কথা স্বীকার না করলেও এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেছেন, কয়েকটি কোম্পানি তেল, চিনি, সয়াবিন সহ নিত্যপণ্য মজুত রাখায় দাম বাড়ছে। কৃত্রিম সংকট তৈরি করে যারা মুনাফা করতে চায় তাদের সাথে ব্যবসায়ী সংগঠন থাকবে না। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, বাজারে অদৃশ্য হাত রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বিভিন্ন উদ্যোগ নিয়েও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। হিমশিম খাচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত। প্রতিদিনই ডিম, আলু, চাল, ডাল সহ বিভিন্ন পণ্যের দাম বাড়ছে রকেট গতিতে। আর ব্যবসায়ীরা অজুহাত হিসেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দোহাই দিচ্ছেন। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিতর্কে অংশ নেওয়া বক্তারা দাম বৃদ্ধির বিভিন্ন কারণ তুলে ধরেন। পরে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, আলু, ডিম সহ বিভিন্ন পণ্যের দাম অযৌক্তিক কারণে বেড়ে যায়। স্যালাইন আপনার দেখা গেল 80 টাকার স্যালাইন আজকে 200 টাকা কিনতে হয়। ডিমের দাম হঠাৎ করে 2 দিনে 3 টাকা বেড়ে যাওয়া পার ডিমে, এটা কোনোভাবেই কাম্য না। আমরা যখন ইন্টারভেনশন করি তখন 2-2.5 টাকা কমে যায়। তাহলে কি হচ্ছে যে বাজারে আর্টিফিশিয়াল কতগুলো কাজ হচ্ছে, যেটা অদৃশ্য হাত, এবং সেই হাতগুলোকে আমরা আইডেন্টিফাই করে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এই যে বড় বড় কর্পোরেট কোম্পানি করে যারা ডিম নিয়ে সিন্ডিকেট করেছে, তেল নিয়ে সিন্ডিকেট করেছে, যারা আদা রসুন নিয়ে সিন্ডিকেট করেছে, ভোজ্য তেল দিয়ে সিন্ডিকেট করেছে, তাদেরকে কিন্তু আমরা এখনো বড় বড় কোম্পানিগুলিকে অভিযুক্তই করছি, কিন্তু তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে আমরা এখনো সক্ষম হইনি। এক প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, সাপ্লাই চেইন স্বাভাবিক থাকলে বাজারে বিভিন্ন পণ্যের দাম ঠিক থাকবে। কিছু লিমিটেড কোম্পানিদের কাছে এই সয়াবিন বলেন, চিনি বলেন, 5-10টা কোম্পানির কাছে এই ব্যবসা। 5-7টা 10টা কোম্পানি হয়তো এগুলি বিপণন ব্যবস্থা আছে, প্রোডাকশন ব্যবস্থা আছে। অসাধু কৃত্রিম সংকট সৃষ্টিকারী তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য। আর্টিফিশিয়াল ক্রাইসিস করে কোনো মালের দাম বাড়িয়ে দেয়, তাকে আপনি ধরবেন, আমরা ধরবো। বিতর্ক অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচনে আবারও মনোনয়ন পাচ্ছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের এমন বক্তব্যে অন্যরকম পরিস্থিতি ঢাকা 19 নির্বাচনী আসনে হাল ছাড়ছেন না মনোনয়ন প্রত্যাশী বাকিরাও। ভোটার ও রাজনৈতিক মহলে এই নিয়ে নানা হিসাব নিকাশ। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট। রাজধানীর উপকণ্ঠ সাভার ও আশুলি নিয়ে গঠিত ঢাকা 19 সংসদীয় আসন। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এই আসনটিতে এখন চালকের আসনে আওয়ামী লীগ। চলছে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সভা সমাবেশ সহ শোডাউন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে কে মনোনয়ন পাবেন এ নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। সেই সঙ্গে সাভার ও আশুলিয়া 2 এলাকার ভোটার সংখ্যার হিসাব নিকাশ। 2014 সালে নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার এনামুর রহমান। সামনেও নিজেকে অপ্রতিদ্বন্দ্বী মনে করেন তিনি। তার দাবি, প্রধানমন্ত্রী তাকে আবারও ভোট চাইতে বলেছেন। আমি আগামী নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। সাভার আশুলিয়ার মানুষ গত 10 বছর শান্তিতে আছে, উন্নয়নের মধ্যে আছে, নিরাপদে আছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমাকে আবার বিজয়ী করবেন।
মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে পুরস্কৃত করবে। তার এমন বক্তব্যে নড়েচড়ে বসেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অন্যরা, চালাচ্ছেন চেষ্টা তদবির। মনোনয়নের ব্যাপারে আশাবাদী সবাই, ভোটের সংখ্যায় সাভার থেকে এগিয়ে আশুলিয়া, এই যুক্তিতে এবার আশুলিয়ার নেতাদেরও মূল্যায়নের দাবি তাদের। ফারুক হাসান তুহিন, ওনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে দ্রুত পাস করা সম্ভব। আমরা প্রার্থনা করবো যে আমাদের নৌকা আমার কাছে আমাদের সাইফুল জামানকে দেয়। আমি আমার ব্যক্তিগতভাবে আমি তুহিন ভাইকে চাই। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমি নৌকার পক্ষে কাজ করেছি। তা আমার আশা এবং বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন। এরপরেও যদি মাননীয় প্রধানমন্ত্রী অন্য কোনো সিদ্ধান্ত নেন, অন্য কাউকে যোগ্য মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন আমি তার কর্মী হয়ে তার জন্য কাজ করব। আমি আশাবাদী যে আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় আমি বিএনপির প্রার্থী যেই হোক তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমি বিজয়ী হতে পারবো। সাইফুল চেয়ারম্যান বয়সে নবীন, এনার্জেটিক, উনি মনোনয়ন পেলে এবং ঢাকা 19 আসন থেকে নির্বাচিত হলে সাভার আশুলিয়ার বাসীর জন্য উনি নতুন উদ্যমে কাজ করতে পারবেন। আশুলিয়া থানায় সাইফুল ইসলাম একজন যোগ্য এবং শক্তিশালী প্রার্থী। ওনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। 2013 সালের রানা প্লাজা ভবন ধসের পর নানা বিতর্কের কারণে মুরাদ জংকে বাদ দিয়ে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয় ডাক্তার এনামুর রহমান এনামকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা। এবার খেলা সংবাদ। ফুটবল বিশ্বকাপ জয়ে ফুটবলার হেনি হেরমোসোর ঠোঁটে চুমু দেয় কাল হলো স্প্যানিশ ফুটবলার ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের। চুমু কাণ্ডে অবশেষে পদত্যাগ করতেই হলো তাকে। মানিক মাহমুদের রিপোর্ট। গত 20 আগস্ট ইংল্যান্ডকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরস্কার প্রদান মঞ্চে ফুটবলার হেনি হেরমোসার ঠোঁটে চুমু খান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। তারপর থেকেই বিশ্বজুড়ে সমালোচনা ঝড় ওঠে তাকে নিয়ে। পড়েন ফিফার নিষেধাজ্ঞায়, আইনি প্রক্রিয়াও নেওয়া হয় তার বিরুদ্ধে। এসবের প্রেক্ষিতে শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন রুবিয়ালেস। শুধু তাই নয়, সরে দাঁড়িয়েছেন উয়েফার নির্বাহী কমিটির সহসভাপতির পদ থেকেও। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি পেদ্রো রোচার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে জানান নিজের কাজ আর চালিয়ে না নেওয়ার সিদ্ধান্ত। রুবিয়ালেস বলেন নিজের সত্যের উপর আস্থা আছে তার এবং জয়ের জন্য সামর্থ্য অনুযায়ী সব করবেন। তার মেয়ে, পরিবার এবং যারা তাকে ভালোবাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। 2030 বিশ্বকাপে মরক্কো এবং পর্তুগালের সাথে স্পেনের বিশ্বকাপের সহ আয়োজক হওয়ার যে উদ্যোগ তা ত্বরান্বিত হবে আশা করেন তিনি। রুবিয়ালেস দায়িত্বে থাকলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না জানিয়েছিলেন বিশ্বকাপ জয়ী 23 ফুটবলার সহ স্পেনের 81 জন খেলোয়াড়। তারপরে নিজের অবস্থানে অনড় থেকে রুবিয়ালেস বলেছিলেন চুমুর বিষয়টি ছিল পারস্পরিক স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। তবে তা অস্বীকার করেন বিশ্বকাপ জয়ী ফুটবলার হেরমোসো। চুমুকাণ্ডের ঘটনায় রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। এই অভিযোগের ফলে 46 বছর বয়সী রুবিয়ালেসকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্মার্ট বাংলাদেশ করতে পাশে থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। অটুট থাকবে বন্ধুত্ব জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে যৌথ বিবৃতি। শত্রুতা কাটিয়ে বেজিং এর সাথে সুসম্পর্ক চান বাইডেন। শিগগিরই শি জিনপিং এর সাথে বৈঠকের আশা। চীনের প্রতিবেশী ভিয়েতনাম সফর। দুই নেতাকে এডিসি হারুনের নির্যাতনের ঘটনা নিয়ে ডিএমপি কমিশনারের সাথে ছাত্রলীগের বৈঠক। দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে অটল আহতরা। নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে কিছু কোম্পানি, বলেছেন এফবিসিসিআই সভাপতি। অদৃশ্য হাতের কারসাজি দেখছেন ভোক্তা অধিকারের ডিজি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য